সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময়ই বাউলদের জন্য কাজ করে থাকি। আজকে আমরা যেখানে আছি আপনারা হয়তো দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন ঢাকা শাহালি থেকে আমরা এই লাইভটি আমরা করছি। আমরা এসেছি তাদের কার্যালয়ে। এখানে আমার শ্রদ্ধাভাজন শিল্পীরা বসে আছেন, তাদের সাথে আমরা কিছু কথা শেয়ার করব আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আসছি। আমরা সবসময় বাউলদের জন্য কাজ করে যাই। সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু বাউলের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে এবং বাউলদের পাশে সবসময় আছে। আমরা জানি বাংলাদেশের মধ্যে এই শাহালি স্থানে বাউল ফাউন্ডেশন যেটা আছে সেটা সর্বোচ্চ স্থানে আছে এবং এখানেই হচ্ছে মূল কারখানা আমরা ধরে নিতে পারি এবং বাউলদের রাজধানী ধরে নিতে পারি এখানে। আপনারা এই প্রতিষ্ঠান কতদিন যাবৎ চালিয়ে যাচ্ছেন? প্রতিষ্ঠানের জন্ম আমাদের 40 বছরের উপরে। 40 বছরের উপরে। এই প্রতিষ্ঠানে কতজন শিল্পী আছে এখানে আপনাদের? 110 জন। 110 জন। 100, আচ্ছা 110 জন। এখান থেকে আপনাদের তো এখানে যে শিল্পীরা এখানে বসে আছেন, আমরা ইতিমধ্যে অনেককেই চিনি। বাংলাদেশের শ্রেষ্ঠতম শিল্পী যাদের সুনাম রয়েছে দেশের হাটে ঘাটে মাঠে, শুধু দেশে নয় প্রবাসেও তাদের সুনাম রয়েছে। আপনারা এই যে আপনাদের সংগঠন থেকে এত বড় বড় শিল্পী নিয়ে আপনারা কাজ করছেন, আপনাদের মনের অনুভূতি কি? আমাদের মনের অনুভূতি, আমরা আজীবন বাউল সমাজে বাউল গানকে দেশে বিদেশে সব জায়গায় পরিচিত এবং মানুষের কাছ থেকে সুনাম অর্জন করেছি। অনেক কিছু ধর্মের কথা, আধ্যাত্মিক কথা তাদেরকে বোঝার চেষ্টা করেছি। অনেকজন হয়েছে, অনেকজন হয় নাই, হওয়ার চেষ্টা করতেছে। এই প্রতি আমরা বিলীন হয়ে গেলে আবারও তারা আসবে। যেমন এরা আমাদের পরে দিদার চৌধুরী, দুলাল সরকার, সজীব দেওয়ান, তারপরে মেয়েদের রেহেনা সরকার, আমার মেয়ে সীমা দেওয়ান, আখি দেওয়ান, এরা সবাই আমাদের পরে আবার আমাদের রাস্তাটা ধরে রাখবে বাউল সমাজের, এই চিন্তাই আমরা করি। আর কোনো আমাদের মনের ধ্যান ধারণা নেই 10 তলা 20 তলা বিল্ডিং করব। আপনাদের যে চিন্তাধারা ধ্যান আছে, যেটা আছে যে বাউল জগৎকে লালন করা, সেখান থেকে সম্পদ অর্জন করা চিন্তা নেই। না, এটা বাংলাদেশের মানুষদের বা বিশ্বের দরবারে বাংলাদেশের বাউল জগৎকে ফুটিয়ে তোলার চেষ্টায় আছেন আপনারা। এটা যুগ যুগ ধরেই থাকবে, আপনাদের পরবর্তীতে যারা আছেন তারা এটা করে যাবেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই যে আপনাদের এই বাউল সংগঠনের অনেক সুনাম রয়েছে, সুনামের সাথে আপনারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশে। আপনাদের এখান থেকে যদি কোনো অন্য জেলার বা অন্য ডিস্ট্রিক্টের কোনো বিচার বা কোনো সমস্যা হয়, আপনারা এটা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি মানে সিলেটের ইত্যাদি থেকে আসছেন, তাই তো? হ্যাঁ, সিলেট ইত্যাদিকে ইতিমধ্যে আমরা চেঞ্জ করে নিয়েছি, এটাকে ম্যাগাজিন করে নিয়েছি। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই সংগঠনটা চলে হলো বাংলাদেশ যে যে ডিস্ট্রিক্ট থেকে অপরাধমূলক কোনো কর্মকাণ্ড বা যেটা আমাদের এর সাথে সাংঘর্ষিক, বাউলের ধারার সাথে সাংঘর্ষিক, আমরা চেষ্টা করি ন্যায্য বিচারটা করার। সিলেটের, যেহেতু আপনি সিলেট থেকে আসছেন, সেই দৃষ্টিতে একটা কথা বলবো। আমরা খেয়াল করলে দেখি হবিগঞ্জ বা শায়েস্তাগঞ্জ, এগুলোর ভিতরে কিছু যেটা এরা বাউল শিল্পী না। আমার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস আমি লিখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনার দৃষ্টিগোচর হবে না হয়তো বা, কিন্তু আপনি আবার বাংলাদেশে যাত্রা গানটা ফিরিয়ে দেন। যাত্রা গানটা ফিরিয়ে দিলে আমাদের বাউল সমাজটা একটু সুষ্ঠুভাবে বাঁচতে পারে। এই এটাকে অভিমান করে বলেছেন? অভিমান করে। আচ্ছা, অভিমান করে। যাত্রা গানের কিছু মেয়েরা আজকে বাউল গানটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। এটা নিয়ে আমার এই সংগঠন কাজ করছে। ইনশাল্লাহ আমরা ইমিডিয়েটলি 64টা জেলায় ডিসি মহোদয়কে চিঠি লিখবো, এই অস্থির বেহায়াপনা বাউল গানটাকে চিরতরে নিষ্পেষিত করে দেওয়া। এটা আপনারা উদ্যোগ নিচ্ছেন? আমরা নিচ্ছি। হ্যাঁ, এটার সাথে আমরাও একমত আছি। আমি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের একেবারে নগণ্য একজন কর্মকর্তা, সাংগঠনিক সম্পাদক। আমার শ্রদ্ধা মুরব্বী যিনি জালাল দেওয়ান সাহেব, উনি আমার জন্মের আগের শিল্পী। আমরা কিন্তু ওনাদেরকে দেখে দেখেই বাউল, আমরা বাউল হতে পারিনি। এই যে উনি একটা কথা বললো যে ওরা ধরে রাখবে, এটা আমি মনে করি দোয়া। আমরা ধরে রাখতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করছি ওনাদের দোয়াটা বুকে নিয়ে।
যাই হোক, আমরাও আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমাদের পক্ষ থেকেও আমরাও চাই আমাদের বাউল সম্পদকে রক্ষা করার জন্য। আর বাউল সম্পর্কে রক্ষা করার জন্য দোয়া করবেন। দোয়াটা আসলে দোয়ার বিষয়টা যেটা, দোয়া তো সবাই সবার জন্যই করে, আমরাও করি, কিন্তু দোয়ার বিষয়ে আমি একটু রসিকতার দৃষ্টিতে বলি। সাদ্দাম হোসেনের জন্য কিন্তু সারা পৃথিবীর মুসলিম উম্মাহ দোয়া করছিল, নামাজ পড়ে দোয়া করছে। হ্যাঁ, কিন্তু ঈদের দিন ওনাকে জবাই করা হয়েছে, ওনাকে কতল করা হয়েছে। তেমনি আপনারা এই আজকে 4 থেকে 5 দিন আগে আমাদের একজন শিল্পী শরীয়ত সরকার, শরীয়ত সরকার, সে ইসলামের পক্ষে কথা বলছে, নবীজির পক্ষে কথা বলছে, গান বাজনার পক্ষে কথা বলছে, মানবতার পক্ষে কথা বলছে। কিন্তু ওহাবি জামাতি এজিদিরা ওনার নামে মিথ্যা মামলা দিয়ে লিখছে। মামলাটা সাজানো হয়েছে এভাবে যে নবীজিকে কটাক্ষ করছে, কিন্তু উনি কোনো কটাক্ষ করার ভিডিও ফুটেজটা আপনারা খেয়াল করবেন, উনি কিন্তু জেলে আছে এখন। আমরা আগামীতে মানব এটা তো আপনারা যদি এটা নবীজিকে সম্মান জানিয়ে কথা বলে, আর তারা বলছে অসম্মান করেছে, আমাদের কাছে ভিডিও তাহলে এটা তো আইনে ছেড়ে দিবে। আইনে তো আইন হ্যাঁ, নীরবে মাঝে মাঝে কাঁদে। বাংলাদেশে বর্তমান যদি নবীজিকে কটাক্ষ করে কেউ কথা বলে থাকে, সেটা 1 নাম্বার একজন লোক আছে, সেটা মিজানুর রহমান আজহারী, যিনি বলেছে নবীর নিরক্ষর, মূর্খ। নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলেছে ইনটেক্ট না, ভার্জিন না, এবং পৌরা তালাকপ্রাপ্ত, এই ধরনের আচরণ সে করেছে। মাওলা আলীর বিষয় বলেছে এই মিজানুর রহমান আজহারী যে মাওলা আলী মাগরিবের নামাজের সময় মদ খায়া সূরা ভুল করতেছে। তাকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু প্রকাশ্য বলা হয়েছে, প্রকাশ্যে বলা হয়েছে। এই ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে অলরেডি। আচ্ছা। কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হলো না। আমরা কোন সমাজে বসবাস করতেছি? আমরা অসহায় দুর্বল বাউল যারা, তাদেরকে গ্রেফতার করি। এ নিয়ে আপনাদের কর্মসূচি রয়েছে, অবশ্যই আমাদের কর্মসূচি। আপনারা কবে এটা করতে যাচ্ছেন? আমাদের দেহের ভিতরে যতক্ষণ রক্তের স্পন্দন থাকবে, সত্যের পক্ষে আমরা লড়া সৈনিক। যদি নবীজির প্রেমে, মানবতার প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে, পীর মাশায়েখদের প্রেমে, আপনি জানেন যদি আপনি সিলেটের সন্তান, যদি বাবা শাহজালাল ইয়ামিন এই দেশে না আসতো, আমরা ইসলাম পেতাম না। কোনো মোল্লা কিন্তু ইসলাম নিয়ে আসেনি না, শাহপরান ইসলাম পাইছে, ঠিক আছে? কোনো আলেম কিন্তু ইসলাম নিয়ে আসেনি এই দেশে। কোনো ইয়াজিদের বংশধর যারা আজকে নবী বিরোধী, তারা ইসলাম নিয়ে আসেনি। অতএব আমার রক্তে স্পন্দন থাকাকালে আমরাও চাই যদি পথে কথা বলে থাকেন, সত্যের পথে গান করে থাকেন, তাহলে আইন তাকে বেকুলুস খালাস দেবে, এই প্রত্যাশা আমরা রাখছি। না, আপনার আসলে একটু আমি শেয়ার করি আপনাকে। উনি কিন্তু 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছে, গান বাজনা যদি কেউ হারাম প্রমাণ করতে পারে তাহলে সে 50 লাখ টাকা জরিমানা দেবে এবং সে বাউল গান ছেড়ে দেবে। তাহলে আপনি চ্যালেঞ্জে আসেন, এটা না করে আপনি তাকে কাপুরুষের মতো জেলে প্রেরণ করলেন কেন? আপনি তার মিথ্যা মামলা কেন করলেন? যাই হোক, আমরা চাই আপনাদের সত্যের পথে যে আন্দোলন আছে, কর্মসূচি আছে, সেটা করেন এবং আইন সেটা দেখবে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা বর্তমানে দেখেছি যে সিলেটের কথা আসছে এখানে, আমরা সারা বাংলাদেশি, সিলেটে আমরা অনেক বেশি দেখি, বাংলাদেশেও সেটা আছে। বাউল গানকে বিকৃতি করছেন, নষ্ট করছেন নতুন বাউলরা। প্রবীণ যারা আছেন আপনাদের মতো, তাদের কাছ থেকে এটা পাওয়া যায় না। একজন গীতিকার যেমন আকাশ দেওয়ান কিছুক্ষণ আগে চলে গেলেন, আছেন মধ্যে না, চলে গেছেন। আকাশ দেওয়ানের গান অথবা আমাদের বাটি অঞ্চলের শাহ আব্দুল করিমের গান, সেই গান যখন প্রচার করা হয় বা কোনো স্টেজে পরিবেশন করা হয়, তখন এখানে 20-25 জনের নাম ধরা হয় যে অমুক ভাই তমুক ভাই বলে। সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের সংগঠন থেকে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এটা একটা গুণীকে অপমান করা হয়। বাংলাদেশটা হলো মামাটির দেশ, অলিয়াউলিয়ার দেশ। 360 জন অলি এই বাংলার বুকে পদার্পণ করছে বিদায় আমরা আমাদের বাউল তো সেই জায়গার মধ্যে খারাপ ইসলাম আছে, অশ্লীল কোনো কিছু হওয়ার কথা। এটা একটা জিনিস বলেছেন দিদার চৌধুরী ভাই, বলেছেন যে যারা যাত্রা গানের শিল্পীরা গিয়ে যাত্রা গান শুরু করে দিচ্ছেন বাউল গানকে, সেটা অসম্মান করা হচ্ছে বাউল জগৎকে। বাউল যারা, তারা কিন্তু আধ্যাত্মিক শক্তি থাকে অনেকের ভিতরে, তারা কিন্তু সবসময় ধ্যানে থাকেন, কিন্তু সেই গানকে যখন নাচে ভরপুর করা হয় স্টেজে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এবং যারা গীতিকার আকাশ দেওয়ানের গানের মধ্যে অন্য ভাইদের নাম ধরে নেন টাকার জন্য, সেটাকে কিভাবে দেখছেন আপনারা? সেটা হলো ওরা বাউল বলতেছে, কিন্তু ওরা কিন্তু প্রকৃত বাউল খাতায় নাই। বাউল খাতায় নাই বিদায় ওদের একটা গান বাউল নাম দিচ্ছে, কিন্তু গান হচ্ছে ভ্যারাইটিস। আর ওই ভ্যারাইটিস গান আর বাউল গান রাত দিন পার্থক্য। এটা নিয়ে কি আপনাদের কোনো উদ্যোগ আছে? আপনারা যেহেতু এখানে বাংলাদেশের একটা সংগঠন, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন,
আপনাদের এখান থেকে অনেক কিছু করার আছে, আপনারা চাইলে আইন আইন ব্যবহার করতে পারেন, আইনিভাবে আপনারা এটা নিয়ে অ্যাকশনে যেতে পারেন, কিন্তু সে ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের সংগঠন থেকে? অবশ্যই অবশ্যই এটা চিন্তাধারা আমাদের কর্মকর্তা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, মানে 21 জন কর্মকর্তা আছে, সদস্য আছে, মিলিতভাবে সবাই যেটা করবে বাউল উদ্যোগে নিয়ে বাউলদের, যাতে বাউলরা দুইটা মাঠে গিয়ে গান গাইতে পারে সুশৃঙ্খলভাবে, যাতে কোনো অশ্লীল কোনো কিছু না হয়, বাউল গান বিকৃতি না হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যাই হোক দর্শক, আমরা আপনার সাথে কি একটু কথা বলতে পারবো? আপনার পরিচয়টা একটু আমরা জানতে চাই, যেহেতু এখানে আছেন, আমরা জানি যে আপনি অনেক বড় একজন শিল্পীর সন্তান, একটু নামটা একটু বলেন। ধন্যবাদ। ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে, যারা ভিউয়ার্স আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু চাবো যে আমাদের হ্যাঁ, তো আমাদের বাউলের নাম করে যারা এখন পর্যন্ত দেশে অনেক শৃঙ্খলা বজায় রাখছে না, অনেক কিছু করে যাচ্ছে, সেটা আমাদের উপরে এফেক্ট আসছে। এই জিনিসগুলো যেন না হয়, সরকার যেন সেটা দেখে। এ পর্যন্তই কথা। না, আমরা জানতে চাই, আপনি তো দেশের বিভিন্ন জায়গায় গান করছেন, জি। আপনার পাশে বসে নতুন যারা একদম নতুন সেই শিল্পীরা কি এভাবে গানকে বিকৃতি করেছে আপনি শুনেছেন? গানে অন্য গীতিকার ছাড়া অন্য মানুষের নাম নিয়েছে টাকার জন্য, হ্যাঁ, এটা অনেকে করে তখনকার অবস্থা কি, আপনার কেমন লাগে এটা? এটা আমার কাছে এটা আপনাকে কি মনে হয় যে আমাকে ছোটো করা হচ্ছে, বা এই টাকার জন্য এই সেই অন্যের নাম ধরছে, তাইলে আমি কোথায় রইলাম, তখন কি এরকম মনে হয়, আপনার কষ্ট হয়? অবশ্যই এরকম মনে হয়, কারণ একটা গান লেখার একটা সন্তান জন্ম দেওয়া সমান কথা। সেখানে যদি তারা এরকম করে একজন গীতিকারের নাম ছেড়ে আরেকজনের কথা বলে, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের লজ্জাজনক বিষয় এবং প্রকৃতপক্ষে দুঃখজনক, কারণ আমরা এটা সহ্য করার মতো বিষয় না। তাই আমি চাইবো যে এই কাজগুলো যেন কেউ না করে, বাংলার কোনো শিল্পী যেন না করে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথা বলার জন্য। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা বাউল, আপনার নামটা যদি একটু বলেন। রেহানা সরকার। আপনাদের যে এখানে যে সংগঠনে আছেন, আপনাদের বাংলাদেশের রাজধানী বলেছিলাম আমি, বাউল সংগঠন এটা, এই সংগঠনে আপনি থেকে আপনার অনুভূতি কি? পরবর্তী সংগঠনের থেকে তো ভালোই, কিন্তু কিছু মানুষের জন্য আমার একটু ঝামেলা, যেমন যারা শিল্পী না, যারা নতুন গান করতেছে এখন বাউলদের নাম দিয়ে, যেমন আমরা পালা গান করি, কেউ ইচ্ছা করলে ওই 10টা শিল্পী এক জায়গায় গান করে, ওখানে আমরা যাই না। আমরা গান করি হলো 2টা শিল্পী, একে অপরের প্রশ্ন থাকবে, জবাব থাকবে, এই গানগুলো আমরা করি। কিন্তু কিছু কিছু মেয়েরা এখন আসছে বর্তমানে, যেমন আপনি মনে একটা স্টেজে 10 জন 15 জন এরকম হয়ে যায়, মেয়েরা এরকম গান করে, আর শুধু মেয়েরাই, এখানে কোনো পালা নাই, কোনো আধ্যাত্মিক নাই, কোনো আপনার পুরুষ নাই, ধর্মীয় কোনো কিছু নাই। এরা এরা গান গায়, আমাদের সম্মানটাকে ওরা নষ্ট করতেছে। তো অবশ্যই চাইবো যে এগুলা যেন এখানে না থাকে, এই দেশে না থাকে, আর এই মেয়েগুলা যেন ভদ্রভাবে চলে, বা যদি গান করতেও চায় তাহলে অবশ্যই যেমন পালা গান শিখে তারা যেন গান করতে আসে। হ্যাঁ, 2-4টা 10টা গান মুখস্থ করে, যেমন যারা প্রকৃত বাউল তাদের সম্মানটা যেন নষ্ট না করে, এটাই অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার প্রবীণ শিল্পী এখানে যিনি এই বর্তমানে মুরব্বী আছেন, আপনার কাছে আমরা শেষ কথা জানতে চাই। কিছুক্ষণ আগে আমার দিদার চৌধুরী ভাই বলেছিলেন যে যাত্রা গান যে বিষয়টা আপনি আছেন, এবং আমি বলেছিলাম যে সেই গানগুলোকে, যে বাউল গানগুলোকে বিকৃতি নষ্ট করা হচ্ছে, সেটা নিয়ে আমি সিলেটে বেশ কিছু লেখালেখি করেছিলাম। তারপর এখানে কমিটিও হয়েছিল যে যারা শিল্পীরা যারা গান করবে, গানের মধ্যে অন্য মানুষের নাম নেবে গীতিকার ব্যতীত, তাহলে তাদের উপরে ফাইন করা হবে, কিন্তু সেটা কার্যকর করা হচ্ছে না। সেক্ষেত্রে সারা দেশেই কিন্তু এটা চলছে। আপনারা এখানে চাইলে এখান থেকে, এটা যেহেতু রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন, আপনারা চাইলে সরকারিভাবে আইনিভাবে আপনারা পদক্ষেপ নিতে পারেন। এ বিষয়ে আপনাদের কি কোনো চিন্তা ভাবনা? আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ যে কথাটা বলেছিলেন, ওই মেয়েগুলি পালা গানের শিল্পী না, আর তারা যে মঞ্চে গান করে ওই মঞ্চে কোনো পুরুষ গায়ক গান করে না, বাউল শিল্পী সবগুলি মেয়ে। কিছু দালাল আছে, ওই দালালরা তাদেরকে নিয়ে যায়, ওই দালালগুলির নাম বললেই ওদেরকে টাকা দেয়। কেন ভালো মানের কোনো শিল্পীর কোনো মূল্য নেই, মান নেই। এইভাবে আমাদের বাউল শিল্পীর নাম দিয়া কাট করে, ভিজিটিং কাট করে
বিভিন্ন জায়গায় তারা বন্ধু বান্ধব যোগাইছে যে মোবাইল না, এটা আপনার কথার সাথে একমত। একটু শেয়ার করতে চাই, অনেকেই ফেসবুকে লেখে যে এরা আসলে শিল্পী না, এরা কিন্তু আসলে এক ধরনের ব্যবসা শুরু করেছে। এটা গানের, বাউল গানের নামে এখানে গিয়ে তারা কাস্টমারের জন্য বা নিজের প্রচারণা করছে। এই ধরনের ফেসবুকে অনেকেই লেখালেখি করে। সেটা আসলে আপনারা এদিক থেকে বলছেন। আমরা ওই চিন্তাটাই করি, কিন্তু আমরা যে একটা সরকারি পদক্ষেপ নিয়ে তাদেরকে একটা বন্ধ করে দেওয়ার বা কোনো একটা ব্যবস্থা নিব, সেই চিন্তা আবার করি যে কোনো ব্যবস্থা নিলে এই মেয়েগুলি আবার নিয়ে এই কাজ ছাইরে আবার মানুষ মারা বুদ্ধি করে, কারণ বাদ তো পাইব না। না, আমরা চাই, যখন উপাস থাকবো তখন হঠাৎ আমি তৈরি লেবো, আমারই তৈরি লেবো। না আমরা চাই, আমরা যে দায়িত্বে আছি তাদেরকে চাইতেছি যে এটা নষ্ট করে দিয়ে তাকে একটা সুব্যবস্থা, ভালো একটা রাস্তায় দিতে, সুন্দরভাবে আমরা শিখাই দিব, তারা কাজ করবো, সেই চিন্তা। না, আপনারা যদি একটা আইন করে নেন সরকার থেকে, কোনো নাম ধরা যাবে না গানের মধ্যে, এবং বাউল গান যেভাবে তার ধারাবাহিকতা আছে, যেভাবে অতীতে প্রবীণরা করে যাচ্ছেন সেভাবেই করতে হবে, সে ধরনের একটি আইন আপনারা যদি ফাঁস করেন তাহলে আমার মনে হয় সেটা সারা দেশেই কার্যকর হবে। সেটা যদি আপনারা চান তাহলে কিন্তু করতে পারেন, কারণ আপনাদের তো একদম আমি তো বলতে গেলে অনেক কথা বলতে হয়, তো তেমন কিছু বলবো না, শুধু আমি সময়ের অপেক্ষা। যেহেতু আমার ছোট্ট বয়সে, এই ক্ষুদ্র বয়সে মানে আমাকে একটা পর্যায়ে রাখছে আপনাদের দোয়াতে, দেশের বাইরে। তো একটা কথাই বলবো, আমার এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে, আমার মা বোন যারা গান করে তাদেরকে সাথে নিয়ে খুব অতি শীঘ্রই আপনারা শুনতে পাবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা কর্মসূচি দেবো, এবং প্রত্যেকটা জেলাতে বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনাকে আমরা বন্ধ করবো ইনশাল্লাহ। আর অমুক ভাই তমুক ভাইয়ের নামে গান গাওয়া, গানের নামে যে সংস্কৃতি বিকৃত করা, সেটা আমরা বন্ধ করবো ইনশাল্লাহ। এটা একেবারে খুব ন্যূনতম সময়ের ভিতরে করবো ইনশাল্লাহ। বাকিটা মালিক যদি যাই হোক, আপনারা জানেন বা জানেন না, আপনারা যদি দেখেন, নেটে সার্চ করেন অনলাইন নিউজগুলোতে, তাহলে পেয়ে যাবেন সেই গানগুলো নিয়ে। কিন্তু 2015 সাল থেকে আমি লেখালেখি করেছিলাম সিলেটের বাউলদের নিয়ে, যে 2 টাকা 4 টাকা পাওয়ার আশায় শিল্পীরা কিন্তু বাউল গানকে বিকৃতি করছে। সেটা নিয়ে অনেকটা আন্দোলন হয়েছিল, এরপরে কিছুটা বন্ধ হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হয়নি। আমার পক্ষে একা সম্ভব না। আপনারা যদি এই ফাউন্ডেশন থেকে আপনারা যতটুকু করবেন, আমি একজন ছোট্ট সাংবাদিক হিসাবে যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে এখান থেকে আমরা যে বিষয়গুলো জেনে নিলাম, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, এখানে রেজিস্ট্রেশন নম্বরও আছে 10929। এখান থেকে আমরা অনেক কিছু আশা করি বাউল গানকে রক্ষার স্বার্থে। বাউল গানকে রক্ষা করতে কিন্তু এখান থেকে অনেক কিছু আমাদের পাওয়ার আছে। আমরা যদি এখান থেকে না পাই তাহলে বাউল গান নষ্ট। যাই হোক, এইটা আমরা চাই যে তারা যদি এটা বন্ধ না করেন তাহলে একদিন বাউল গানকে আমরা খুঁজে পাবো না, বাউল গান যাত্রায় পরিণত হব, যেটা দিদার ভাই একটু আগে বলেছিলেন। আমরা আশা করব আপনাদের কাছ থেকেই শুরু হোক বাউল গানকে রক্ষার আন্দোলন। আমরা সারা বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ, গানভক্ত মানুষ যারা আছেন, আমরা সবাই আপনাদের সাথে একমত। আমরা জানি বাংলাদেশের বাউল লেখক যারা আছেন তাদের গানের কারণে, শুধু এই গানগুলো বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এইগুলো কিন্তু প্রচার হচ্ছে, আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে আছে। আপনারা হয়তো জানেন যে 2005 সালে জাতীয়ভাবে জাতিসংঘে বাংলাদেশের বাউল গানকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেটা আপনারা অবগত আছেন, সেটা আমাদের জন্য বহুত বড় পাওনা। কিন্তু আপনারা যদি এখানে বসে সেই আন্দোলন বা সেই গানকে সঠিক রাস্তায় ফিরিয়ে না নিয়ে আসেন, তাহলে হয়তো আগামী প্রজন্মে আপনাদেরকে কিন্তু গালি দিবে। আমরা চাই আপনাদের সাথে আমরাও একমত আছি। আমাদের যারা মরহুমী সাধক বাউলরা আমানত হিসাবে রেখে গেছেন, তাদের গানগুলো যেন সহিশুদ্ধভাবে সম্প্রচার করা হয়, সহিশুদ্ধভাবে শিল্পীরা প্রচার করেন, সেই প্রত্যাশা রাখছি। আজকে আমরা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের অফিস থেকে এই লাইভটি আমরা আপনাদের জন্য উপস্থাপন করলাম। আমরা দিদার ভাইয়ের কাছ থেকে আমরা অনেক গান শুনেছি, এবং আপনাদেরকে আমরা এখানে বলে যাচ্ছি, সিলেটের ইত্যাদি টিভি আপনাদের টিভি, সিলেটের ম্যাগাজিন হিসাবে কাজ করে যাচ্ছে। আপনারা যদি কখনো সিলেটে যান, যদি আমাকে একটু ইনভলভ করেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কিছু গান আমাদের ইউটিউবে দেওয়ার জন্য। সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। বিদায় নিচ্ছি এখানেই। আপনারা সবাই ভালো থাকেন।
আবুল সরকার। আচ্ছা আচ্ছা, মানিকগঞ্জের মানিক আবুল সরকার ভাই, আমি নাম শুনেছি। আমি আমির হোসেন সাগর, সিলেট থেকে আসছি আমাদের একটি চ্যানেল নিয়ে। আমরা এখানে কথা বলছি আজকে বাউল গানকে বিকৃতি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নষ্ট করা হচ্ছে। আপনাদের যেহেতু বাউল ফাউন্ডেশন, এটা হচ্ছে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ ফাউন্ডেশন। এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাউলরা কাজ করে যাচ্ছেন, এবং এই সংগঠনের সাথে বাংলাদেশের প্রত্যেকটা বাউল সংগঠনের লিঙ্ক থাকতে হবে, নতুবা আমি মনে করব কোনো বাউল সংগঠনই হতে পারে না, যেহেতু একটা সরকারের অনুমোদন দেয়া। এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কি বাউল গানকে রক্ষার স্বার্থে কোনো উদ্যোগ নিয়েছেন, যে শিল্পীরা বিকৃতি করছে, একজন গীতিকারের গানের মধ্যে 10 জনের নাম নিচ্ছে টাকা পাওয়ার জন্য, এবং বাউল গানকে যাত্রা রূপে পরিণত করছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা কোনো মতেই গ্রহণযোগ্য না, এটা আমরা পছন্দ করি না। যারা বাউল গানের নাম দিয়ে যারা গান করে বেড়ায়, অনুরোধই থাকবে যার লেখা গান ঠিক তার নামই বলা, আর বাউল গানের যে ভাব গাম্ভীর্যতা এটা বজায় রাখা। বাউল গানে কোনো রকমের ড্যান্স হয় না, বাউল গানে কোনো রকমের যাত্রার সাথে তুলনা হয় না, বাউল গানে কোনো নর্তকীর সাথে তুলনা হয় না। ছেলে মেয়ে উভয়েই এই গান করতে বলে, সেটা বাউল গানের যে ভাব সেই ভাবটা ধারণ করে সেই পোশাক পরে বাউল গানে গভীর তত্ত্বের কথা বলা হয়, সমাজ গঠনের কথা বলা হয়, দেশ গঠনের কথা বলা হয়, মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করার কথা বলা হয়, হ্যাঁ, মা বাবার সেবা করার শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, কাউকে সুদ ঘুষ থেকে যেন নিষেধ থাকে, মাদক থেকে যেন নিষেধ থাকে, দূরে থাকে। গান বাজনার মধ্যে মূলত মানুষকে মানুষ হিসেবে তৈরি করা যে কলা কৌশলগুলি আছে, আমরা সুরের মাধ্যমে সেই জিনিসগুলি প্রচার করি। আমার শিল্পী ভাই বোনদের কাছে একই অনুরোধ থাকবে, আপনারা যদি আপনাদের মধ্যে কোনো দোষ থাকে নিজে নিজে দোষগুলো বাছাই কইরা সেই দোষগুলো বাদ দিয়ে গুণগুলো শুধু প্রচার করেন, এতটুকুই কথা। বাংলাদেশ বাউল সমিতি মিরপুরে এই সমিতির সাথে যেন সবাই সম্পৃক্ত থাকে, তাহলে আরো ভালো ভালো দিক নির্দেশনা আমরা দিতে পারবো, এই গানকে টিকায় রাখতে পারবো, এটা রাখার দায়িত্ব আমাদের। আমরা একটু শেয়ার করতে চাই। আমরা একটু আগে আমাদের ভাইজানদের সাথে কথা বলেছি। আপনারা যদি আমরা একটা কথা জানি যে কাউকে যদি বোঝানোর পরে সে বুঝতে চায় না, তাকে অন্যভাবে বোঝাতে হয় বা তার উপর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয়। আপনাদের ফাউন্ডেশন থেকে চাইলে তো আপনারা এটা আইন করতে পারেন, যাতে আমরা নিজেরা আইন করতে পারি। আমরা তার সাথে গান করলাম না, যারা আমাদের কথা শুনলো না, হ্যাঁ, যারা আমাদের দিকপাল স্মরণ করলো না, আমাদের গণ্ডির বাইরে গেল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাদের সাথে আমরা শিল্পীরা গান বন্ধ করে দিতে পারি, সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নিতেই পারি। তাহলে এই সিদ্ধান্ত তো আপনারাই নিতে হবে, কারণ এই গানকে রক্ষা করতে হবে কিন্তু আপনারাই। আর এইখান থেকে যেটা সিদ্ধান্ত হবে সেটা কিন্তু সারা বাংলাদেশে মিনিটের মধ্যে কিন্তু প্রচার হয়ে যাবে। আর প্রচার হয়ে গেলে অনেক শিল্পীদের ভিতরে একটা ভয় চলে আসতে পারে যে এরা যদি আমরা এটার বাইরে যাই তাহলে হয়তো আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তা আমরা এটা আপনাদের কাছে আশা করছি, আপনারা এই দিকটা আপনারা বিবেচনায় রাখবেন, এবং আপনাদের দায়িত্ব যেটা বাউল গানকে রক্ষা করা, সে বিষয়ে আপনাদের এই ফাউন্ডেশন থেকে যতটুকু সম্ভব হয় আপনারা করবেন, এটা আমরা বিশ্বাস রাখি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিদায় নিচ্ছি। দিদার ভাই, আপনি তো অনেকবারই সিলেটে গেছেন, আপনার অনেক গানের ভক্ত কিন্তু আমি। আপনি দেহ তথ্যের গান এবং দুনিয়া এবং আখিরাতের অনেক গানগুলো, একটি গানের 2-3টি লাইন যদি বলেন, আমরা গান শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে নিব। আজকে গান শুনবো, মানে আমি আমার গান তো আপনারা অনেক শুনেছি, হ্যাঁ হ্যাঁ। তো আজকে আমি ক্ষমা চাইতেছি, আমার সামনে 2 জন রত্ন বসা আছে, একজন হলো মানিকগঞ্জের মানিক, হ্যাঁ। আমার খুব আত্মার একজন বড় ভাই, যাকে আমি মানে পিতৃ সমতুল্য স্থানে আমি রাখি। তো ওনাকে ডিস্টার্ব আমি করবো না। আমার ডান পাশে যিনি বসা আছে মাতাল কবি রাজ্জাক দেওয়ার সুযোগ্য ছাত্র, উনি নিজে একজন কবি, ওনার নাম জালাল দেওয়ান। আমরা আজকে ওনার একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আমরাও অনেক খুশি হলাম আপনার। আমি আসলে এটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার একটু ভয় হচ্ছিল যে আসলে কিভাবে বলি, কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সুযোগটা করে দিয়েছেন। হয়তো আজকে ভাগ্যক্রমে এই গানটি আমরা শুনতে আমি পারবো। যদি ওনাকে শ্রদ্ধা না করি, শ্রদ্ধা করে না করি, আমার পরবর্তী প্রজন্ম তো আমাকে শ্রদ্ধা করবে না। অবশ্যই গিভ এন্ড টেক। আমরা একটু শুনি। ভালো বলছেন, কিন্তু হঠাৎ করে এরকম বললে কোনো সঙ্গীত বাজে আমরা গান করি না তো, তারপর বেড়ে ফেলছি 2-1টি লাইন আমরা। কি গান করলে একটা এরকম একটা মন মতো হইব, শোনার মতো ওই যোগ্য হইব, সেই চিন্তা ভাবনা করে গানটা গাইতে হবে। তাই আমি ছোট্ট একটা গানের মুখ বলি। মানুষ রতন কর তারে যতন,
যদি তোমার প্রাণে চায় রে আগে মানুষ রতন করতায় যতন যারে তোমার মনে চাই রে মানুষ রতন। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যার কাছেতে আছে থাকো চিরদিন। ভক্তি আর বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে থাকো চিরদিন। সে চন্ডাল কিবা হোক সে মমিন, চন্ডাল কিবা হোক সে মমিন, পরে থাকো চরণাশায় গুরুর পরে থাকো চরণাশায়। মানুষ রতন করতারে যতন, যারে তোমার প্রাণে চাই মন মানুষ রতন। ধন্যবাদ আপনাকে। আমরা চিরকৃতজ্ঞ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আসলে আমরা সবসময় সেটা স্মরণ রাখবো। হঠাৎ করে এসে এই সময়টা বা এই ভালোবাসাটুকু আপনাদের কাছ থেকে পেয়েছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে কৃতজ্ঞতা বোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সিলেটবাসী তথা আপনাদেরকে সবাইকে রক্তিম শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।